বোন, কতগুলো মানুষের সাথে এখন পর্যন্ত আপনি ধরছেন বা সন্দেহ হয়েছে? হ্যাঁ, এটা যদি বলতে যাই, যদি নর্মালি বলি 100-র উপরে। পরশুদিন আমাকে বলতেছে এটা শয়তানে করাচ্ছে। কি করাচ্ছে? শয়তানের উসিলায় সে করতেছে, কোথায় শয়তান? মানে তার ভাষ্য মতে। ভাই, যে মানুষ অন্য একজনের সঙ্গে বিছানায় শুয়ে এসে বলবে এটা শয়তানে করছে, এর চেয়ে বড় শয়তান আর হইতে পারে কেউ? এবং ইউ আর ট্রাস্টিং হিম এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন। আপনি নির্লজ্জ মানুষ। মনে হয় 100টা মেয়ের সাথে সে প্রেম করতেছে আপনার জানা মতো, এবং তারপরে আপনি এখনো টেনশন করেন যে সেই লোকটা কোথায় ঘুমাবে। সমস্যা তো আপনার। আপনি প্রশ্রয় দিয়ে তারে এই ক্যারেক্টারে আনছেন। হ্যাঁ, এটা সে বলছে যে আমার জন্য সে নষ্ট হয়েছে। তাই তো তো মনে হয় না যে আপনি অনেক আদর করে আপনার স্বামীকে নষ্ট করছেন? হ্যাঁ, এটা আমি এখন বিলিভ করি। এটা আমার এখন মনে হয় যে হয়তো তখন আমি এই প্রশ্রয়টা না দিলে, বা তখন যদি আমি ফিরে আসতাম, হয়তো এখন আমি সুন্দর একটা লাইফ আমার হাজবেন্ড সংসার চালাবে, এটাই তো এই উপমহাদেশের নিয়ম। হ্যাঁ, সেখানে আপনি বাসা ভাড়া দিচ্ছেন, খাওয়ার বিল দিচ্ছেন, সব ওই দায়িত্ব তার আপনি। আপনি একটা- পুরুষ হয়ে গেছেন, তার একটা শর্ত ছিল, তার সাথে সংসার করতে হলে আমার 50-50 নিতে হবে। আর আপনি সেই শর্ত মাইনেও নিলেন। 25 তারিখে বিয়ে হওয়ার পরে, বিয়ের 3 দিনের মাথায় হচ্ছে ওর ফোনে একটা কল আসে। তো ওয়াশরুমে ছিল, আমি ওর ফোনটা রিসিভ করার পরে অপর সাইড থেকে একটা মেয়ে মানে কথা বললো। তো আমাকে জিজ্ঞেস করলো আপনি কে? পরে আমি বললাম আমি ওর ওয়াইফ। পরে বললো ও বিয়ে করছে? পরে আমি বললাম হ্যাঁ, ও তো বিয়ে করছে, 3 দিন হয়ে গেছে। বলে আমাকে তো বললো না। পরে আমি বললাম আপনি কে? পরে বললো আমি ওর গার্লফ্রেন্ড। তো বাসা নেওয়ার পরে বেবি কনসিভ হয়ে যায়। বেবি কনসিভ হয় বলতে প্ল্যানিং করেই ও নেয়। নেওয়ার পরে যখন 1-1.5 মাস পার হয়ে যায়, ওই টাইমে ও বলে বেবিটা রাখবে না। আমাকে বলতেছে তুমি বেবিটা নষ্ট করে ফেলো। আমি ওটি রুমে থাকা অবস্থায় ওই সেমের সাথে কথা বলতেছে। এটা আমি হচ্ছে সিজারের যখন বাসায় গেলাম তখন ওদের কনভারসেশন দেখলাম, ওই মেয়ের সাথে আমার কথা হইলো। তখন আমার বাচ্চার বয়স 2 দিন কি 3 দিন, আমি যেদিন আপনি সিজারে আপনার হাজবেন্ড বাইরে পরকে করতেছে? হ্যাঁ, মেসেজিং এ সে কথা বলতেছে সেই মেয়ের সাথে। আমি আবার রাগ উঠলে তুই তোকারি করতাম, খারাপ ভাষায় গালি দিতাম না, বাট তুইটাই ইউজ করতাম। তো আমি বললাম তুই মানে তুই এখন বাইক নে, বাইক নিয়ে চলে আয়, আমি বাইক ভাড়া আমি দিয়ে দিব। তুই বাইক নিয়ে চলে আয়, জ্যামে বসে থাকতে হবে না। ওর কথা বাইক নিয়ে আসবে না, কেন এত টাকা খরচ করবে বাইক দিয়ে। তো এক পর্যায়ে কথার কাটাকাটি তো হচ্ছে, আমাকে তালাক দেয়। কিভাবে? দূর ফোনের ভিতরে। তো দেওয়ার পরে হচ্ছে আমি ফোন কেটে দিই, মানে 3 তালাক নাকি ওর ভাষ্য মতো দিয়ে দিচ্ছে 3 তালাক। বাট আমি 2টা শোনার পর আমি রাগ করে ফোন কেটে দিই। অবশ্যই আমি তোর সাথে সংসার করবো না, আমি তোকে তালাক দিলাম। তো এখন কিছু হইলেও এইটা বলে হারাম সম্পর্কে আছে। মানে ধরেন কোনো একটা মেয়ের সাথে আমি ধরছি, ওইটা ডিনাই করার জন্য সরাসরি বলে উঠবে আমি হারাম সম্পর্কে আছি। আপনি সাইন করে বিয়ে করছিলেন না? হ্যাঁ, ও তাহলে সাইনের যাওয়া না, হারাম মানে মুখের ব্যাপার ছিল যখন মানুষ মিথ্যা কথা বলতো না, সত্য যুগ। কিন্তু আমার বাচ্চা হওয়ার পর কিন্তু একটা পার্সনও দেখতে আসে নাই। কেউ আসে নাই দেখতে? না, কেউ দাদাবাড়ির কেউ আসে নাই? কেউ আসেনি। কি বলেন আপনি? এটা আমার বাচ্চা হওয়ার পরে আপনার বিয়ের সময় ছিল না তারা? সবাই ছিল। তাহলে বাচ্চা হওয়ার সময় থাকবে না কোন আঙ্গিকে? বাচ্চা আসার সময় তাদের ইচ্ছা হলো মানে 2-3 দিন পরে আসবে। মানুষ আদরে সন্তান নষ্ট করে শুনছি, কিন্তু আপনি আদরে আপনার হাজবেন্ডকে নষ্ট করছেন। আই ডোন্ট নো হোয়াট টু সে, আই রিয়েলি ডোন্ট নো। গতকালকে রাত্রে যখন আসছে জামা কাপড় নিতে, ওর আমার বাচ্চাটা শোয়া, ও মানে মাথায় ধরলাম আমার সাথে ওর ঝামেলা। বাচ্চার প্রতি তো এক্সট্রা একটা মায়া থাকবে, যে মাথায় হাত দিয়ে যায় বা ঘুমাচ্ছে। ও মেয়ের দিকে মানে মেয়ের কাছেও গেল না, ও জাস্ট ব্যাগটা নিল, নিয়ে বের হয়ে একটা বাপ তার ছোট মেয়ে বাচ্চাকে আদর করবেন, এটা হইতেই পারে। এমনকি পরশুদিন যখন ও যায়, আমার মেয়ে প্রচন্ড পরিমাণে কান্না করতেছিল যে বাবা আমি তোমার সাথে যাব। মেয়ের পায়ে চুমু দেয় সব বাবারা, সারাটা দিন কোলের মধ্যে করে বুকের সাথে জড়ায় রাখে। আমি ওকে বুঝাইতাম যে আমার মেয়ে বাইরে যখন দেখে যে তার বাবারা ঘুরতেছে, আপনি তো সপ্তাহে একটা দিন সময় আমার মেয়ের জন্য বের করতেই পারেন। তার কথা ছিল তো সে ব্যস্ত মানুষ, তার মাথায় হাজার টেনশন, তুমি ঘুরতে যাও মেয়ে নিয়ে। এত হাজার টেনশন যে বাসা ভাড়াও দিতে পারে না, সে ব্যবসা করে। দিচ্ছে, তার ভাগেরটা দিচ্ছে সে। এরকম পুরুষ কোনো ঘরে না আসুক, আমি আল্লাহর কাছে দোয়া করি। মন, আপনি তো সোশ্যাল মিডিয়ার পরিচিত মানুষ, আপনার লাইফে কি হইল? আমার লাইফ হচ্ছে বিয়ের আগে তেমন কিছু ছিল না, মানে খুব সাধারণভাবে যেভাবে চলা যায় ওইভাবে ছিলাম।
বর্তমানে আমি যেভাবে আছি এভাবে আমি চলতাম না, বোরকা ছাড়া বা হিজাব ছাড়া বাইরে বের হতাম না। তো করোনার যখন সেকেন্ড লকডাউন আসে তখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি একটা পোস্ট দেখতে পাই যে অসহায় যারা আছে তাদেরকে হেল্প করার জন্য একটা অন উইকের আর কি একটা টিম নিয়ে ওরা কাজ করবে। তো ইন্টারেস্ট বশত সেখানে যাই, যেহেতু বাসায় আছি তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে রানিং পড়াশোনা করছি। তো যাওয়ার পরে হচ্ছে সেইখানে আমার এর সাথে পরিচয় হয়। তো হওয়ার 7 দিনের মাথায় হচ্ছে সে আমাকে প্রপোজাল করে। মানে আমাদের পরিচয়টা জাস্ট 7 দিন, কোনো রিলেশন না, জাস্ট পছন্দ। তার আমাকে পছন্দ হয়েছে আর আমারও মানে 7 দিনে মনে হয়েছে যে না, ছেলেটা ভালো, মানে তার বিহেভিয়ার, মানুষের প্রতি কেয়ার, প্লাস হচ্ছে মানে অনেক কিছু সাইড ছিল যেটা দেখে আমার মনে হয়েছে যে না, একে আমার বিলিভ করা যায়। তা আমি বললাম যে ঠিক আছে, যেহেতু আপনার আমাকে ভালো লেগেছে প্রপোজের পরে, যে আমি এইভাবে করবো না, যদি আমার ফ্যামিলির কাছে বিয়ের প্রপোজাল পাঠান, দেন তাদের যদি মনে হয় যে না এখানে তোমার করা উচিত তাহলে আমি করব। তো সে বললো আচ্ছা আমার কোনো প্রবলেম নেই, আমি তোমার ফ্যামিলিতে হচ্ছে তার রিলেটিভ যারা আছে তাদেরকে দিয়ে কথা বলালো। 2020-এর 25 তারিখে হচ্ছে ডিসেম্বরের আমাদের বিয়ের ডেট ফাইনাল হলো। তো 25 তারিখে বিয়ে হওয়ার পরে বিয়ের 3 দিনের মাথায় হচ্ছে ওর ফোনে একটা কল আসে। তো আমি যেহেতু ওর ওয়াইফ, আমি কলটা রিসিভ করতেই পারি। তো ওয়াশরুমে ছিল, আমি ওর ফোনটা রিসিভ করার পরে অপর সাইড থেকে একটা মেয়ে মানে কথা বললো। তো আমাকে জিজ্ঞেস করলো আপনি কে? পরে আমি বললাম আমি ওর ওয়াইফ। পরে বললো ও বিয়ে করছে? পরে আমি বললাম হ্যাঁ ও তো বিয়ে করছে, 3 দিন হয়ে গেছে। বলে আমাকে তো বললো না। পরে আমি বললাম আপনি কে? পরে বললো আমি ওর গার্লফ্রেন্ড। তখন আমি শুনে অবাক হলাম, কারণ ও আমাকে বলছে যে ও কোনো রিলেশনে নেই বা ও কখনো রিলেশনে জড়ায় নেই, ওর লাইফে কেউ ছিল না, আমি ফার্স্ট। তো বলার পরে মেয়ের থেকে আমি অনেক কিছু জানতে পারলাম, যে ও মেয়ের থেকে টাকা এনেছে, গোল্ডের কিছু মানে ওর বোনের ছেলে মেয়েদের দেওয়ার জন্য গোল্ডের গিফট এনেছে। তো যেহেতু আমার বিয়ের 3 দিন আমি আমার ফ্যামিলিকে এটা জানাতে পারিনি, যেহেতু আপনার জামাইকে শেয়ার করলেন? ও আমার পাশেই ছিল। যখন মেয়েগুলো বলতেছে তখন আমাকে ওই মেয়ে বলতেছে তোমাকে কি রাস্তা থেকে নিয়ে আসছো? ওর সামনে ফোনে এই কথাটা আমাকে বলতেছে। তখন আমি বললাম যে আপনি রাস্তা বলতে কি মেন করতে চাচ্ছেন? মানে আমার কথা বা আমার কোনো কিছু দেখে কি আপনার মনে হয়েছে যে আমি রাস্তা থেকে উঠে আসছি? এরকম গালি কেন দিল? মানে তার ক্ষোভ যে তার সাথে রিলেশন থাকাকালীন সে বিয়ে করছে, এখনো তার সাথে রিলেশন কন্টিনিউ আছে, অথচ সে বিয়ের কথাটা বলেও নেই? না, তাকে বলে নেই। আচ্ছা। তো যখন আমি বললাম যে এই মেয়ে কি বলতেছে, ও তখনই আমার সাথে মিসবিহেভ শুরু করলো, মানে পারতেছে না আমার গায়ে হাত তুলতে। তো আমি ওর ছোট বোনকে কল দিলাম যে দেখো একটা মেয়ে এরকম কল দিছে, তোমরাও নাকি বিষয়টা জানতা, বাট আমাকে তো কখনো বলে নাই। পরে বলতেছে ভাবি জানতাম, কিন্তু ওই মেয়ে ম্যারিড, ওই মেয়ের 3টা বাচ্চা আছে, হাজবেন্ড কি করে? হাজবেন্ড বাহিরে থাকে। যখন আমরা এই বিষয়টা জানতে পারছি তখন আমরা এই জিনিসটা মেনে নেই নাই। বলছে মেনে নেওয়া নাই ঠিক আছে, বাট এটা তো আমাকে জানানোর দরকার ছিল। সে ম্যারেড, সে পরকিয়া করছে তোমার ভাইয়ার সাথে, তোমার ভাইয়া আনম্যারিড। তো এই বিষয়টা এখানে ও সরি টরি বললো যে নেক্সট টাইম আর হবে না, ক্ষমা চেয়ে নিল। আর আমিও ভাবলাম যেহেতু বিয়ে হয়েছে এই মুহূর্তে একটা সিক্রেট, আরও পছন্দের বিয়ে, আমি আমার ফ্যামিলিকে বিষয়টা জানাইনি। তো না জানানোর পরে হচ্ছে যখন আবার 15 দিনের মাথায়, মানে 15 দিন আমি ওর ফোন টোন কিছু না, 15 দিনের মাথাও আবার বাসায় আসলো, মানে কাবিলের পর আমি আমার বাসাতে। যখন ও আমার মানে বিয়ের পর এটা নিয়ে আপনি খুব নাড়াচাড়া করেন নাই? না, যেহেতু 3 দিন বিয়ের আগে আমার কথা ছিল, বিয়ের আগে যা করছে করছে শেষ, বিয়ের আগে পাস থাকতেই পারে, লজিক্যাল। জি হ্যাঁ। তো 15 দিনের মাথায় হচ্ছে আবার বললাম কিভাবে ও হচ্ছে মানে আমার এক মামা, এক মহিলা হচ্ছে বিপদে পড়ছে। তো আমাকে বললো যেহেতু তুমি মিরপুরে থাকো, আমি ওই মহিলার জন্য হচ্ছে কিছু দুধ আর বাচ্চার মানে ওনার বাজারের খরচটা আমি দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে ওনাকে পৌঁছে দাও। তো আমি ওকে আমার সাথে নিয়ে গেলাম। যাওয়ার পরে সেই মহিলাকে দিলাম, ও করলো কি কন্ট্যাক্ট নাম্বার আনলো, কি বলে আমার সামনে কন্ট্যাক্ট নাম্বারটা নিচ্ছে যে আমি আপনাকে হেল্প করতে চাই, যেহেতু আপনার হাজব্যান্ড মারা গেছে বা আপনার একটা ছোট বাচ্চা আছে, আমি আপনাকে হেল্প করব। তো ওনার নাম্বার নিয়ে আসলো, আনার পরে হচ্ছে ওনাকে কন্টিনিউ বিরক্ত করতে লাগলো, মানে কন্টিনিউ আমি আপনার বাচ্চার দায়িত্ব নিব, আপনাকে আমার ভালো লাগছে। তো যখন ওই মেয়েটা সহ্য করতে না পারলো তখন সে হচ্ছে আমার ওই মামাকে মেসেজ দিল যে ভাইয়া আপনি যাদের পাঠাইছিলেন তার সাথে একটা ছেলে আসছে, সে কি হয়, আইডির স্ক্রিনশটগুলো দিয়ে আমার মামাকে পাঠাইছে। তো সে বললো যে এটা তো আমার ভাগ্নির হাজব্যান্ড হয়।
পরে যখন মেসেজগুলো পাঠিয়েছে কোরবানির ঈদের আগের দিন, ওকে আমি বললাম যে যেহেতু আমাদের লাইফে ফার্স্ট ঈদ বিয়ের পরে, তো আপনি আমার সাথে কাটান। তার অনেক অজুহাত, না সে পারবে না, সে ম্যাচে থাকে, মানে অনেক এক্সকিউজ দেওয়ার পরে জানতে পারলাম সে তার সাথে দেখা করতে যাবে। ওই মেয়ে হচ্ছে আমাকে জানালো। মানে ঈদে আপনার সাথে ছিল না? না, সে ঈদের দিন ছিল না। কি চাকরি করতো সে? সে কিছু করতো না তখন, যখন বিয়ের পর ছিল তখন তেমন কিছু করতো না, বাট আমাকে বলছিল যে সে টাইলসের বিজনেস করে অ্যান্ড সে অনার্স পাস। কিন্তু যদি মানে ঘটনা যত বড়ই হোক, ঈদের দিনে বউ স্বামীর কাছে থাকবে না, হাজবেন্ড ওয়াইফ, এটা কেমন কথা? না, তার অনেক এক্সকিউজ ছিল। কি এক্সকিউজ ছিল? আপনি কিসের জন্য মাইনে নিলেন? মানে আমি তখন এতটাই বোকা মাইন্ডে ছিলাম যে মানে ও যা বলতো আমি ওইটা বিলিভ করে নিতাম, মানে মনে মনে ভাবতাম যে হয়তো কোনো গরমিল আছে, কিন্তু ওর কথাটাকে মানে প্রাধান্য। এটা আমাকে বলেন তো বোন, একটা বউ জামাই প্রথম ঈদ একসাথে করবে না কোন লজিকে? যে লজিকে একটা বউ মাইনে নিতে পারে? তার কথা, সে জামা কাপড় ওখানে, আমি সকালে আসবো, মানে সে তো রাত্রে কথা বলতো, তখনও সেটা জানতাম না। তো সে ম্যাক্সিমাম টাইমে মানে বিশেষ যে দিনগুলো সে ওই দিনগুলোতে থাকতে চাইতো না। তো পরবর্তীতে ঈদের দিন সকালে যখন এই মেসেজটা আমার কাছে আসে, আমি ওকে আমার কাছে গ্রহণযোগ্য হয়নি আপনার ব্যাপারটা, মনে হলো কিছু একটা ছেড়ে গেলেন। এনিওয়ে আগান। না না, আমি ছেড়ে যাইনি। তো ওকে আমি ঈদের দিন সকালে, মানে আমি অনেক ঝগড়াঝাটিও করেছি এটা নিয়ে রাস্তায়, বাসায় বসে তেমন কথা বলতাম না, বাট রাস্তায় এই বিষয়ে ঈদের দিন বাসায় আসা নিয়ে সে অনেক ঝগড়াঝাটি করে সে চলে গেছে এখান থেকে, মানে তার জিদ দেখে সে চলে গেছে। তো যাওয়ার এক পর্যায়ে যখন ঈদের দিন সকালে এই বিষয়টা আমার কানে আসে, আমি ওকে হচ্ছে ফোন দিই যে আচ্ছা, যে ওর সাথে কি আপনার কন্ট্যাক্ট হয় ওনার সাথে? পরে বলে না তো। আপনাকে আমি কিছু স্ক্রিনশট পাঠাচ্ছি, আপনি একটু দেখেন। তো দেখানোর পরে বলতেছে এই মেয়ে মিথ্যা বলছে। পরে বলছে আপনার কনভার্সনগুলো কি মিথ্যা ছিল? আমি যেটা নিজের চোখে দেখলাম সেটা মিথ্যে? পরে বলে আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, এই লাস্ট বার তুমি আমাকে চান্স দাও, আমি আর কখনো এই টাইপের কাজ করব না। বিয়ের কতদিনের মধ্যে দুইবার আসলো? এটা হচ্ছে আপনার 3 দিনের মাথায় একবার ধরলাম, 15 দিনের মাথায় একবার, আবার কোরবানির ঈদের আগে, মানে লকডাউনের ভিতরে। মানে 3 মাসের মধ্যে 3 বার? হ্যাঁ। মাশাআল্লাহ। তো তারপর হচ্ছে যাই হোক, গেল, ও আবার ক্ষমা চাইলো, ওর ফ্যামিলিকে জানাইলাম যে আপু আমি আর কত সহ্য করব, মানে যেহেতু বিয়ের পর পর আমি আমার ফ্যামিলিকেও বিষয়টা জানাইতে পারতেছি না। তখন তারা বললো দেখো, যেহেতু হয়তো তোমরা দূরত্ব বজায় রেখে আছো, তোমরা এখন একসাথে বাসা নাও, বাসা নিয়ে কেন একসাথে বাসা নেন না দিন? বিয়ের পরে হচ্ছে ওর কথা ছিল আমি একটু প্রতিষ্ঠিত হই, তারপর আমরা তোমাকে তুলে নিয়ে যাব অনুষ্ঠান করে, এখন জাস্ট কাবিনটা করে রাখি, তারপর তোমাকে অনুষ্ঠান করে আমরা নিয়ে যাব, অনুষ্ঠানের কথা ছিল। আচ্ছা। তো যখন দেখলাম যে না ওরা এইগুলো মানে কমতেছে না, তখন সবাই বললো যে তোমরা একসাথে থাকো, হয়তো তারপর ঠিক হয়ে যাবে। তো আমি তখন মোহাম্মদপুরে বাসা নেই, ও মোহাম্মদপুরে থাকতো। তো বাসা নেওয়ার পরে বেবি কনসিভ হয়ে যায়। বেবি কনসিভ হয় বলতে প্ল্যানিং করেই ও নেয়। নেওয়ার পরে যখন 1-1.5 মাস পার হয়ে যায়, ওই টাইমে ও বলে বেবিটা রাখবে না, আমাকে বলতেছে তুমি বেবিটা নষ্ট করে ফেলো। আমি বললাম যে না, আমি যেটা যদি অনিচ্ছাকৃত হইতো তাহলে আমি মানতে পারতাম যে না আপনার এখন প্রতিষ্ঠিত হন নাই বা কিছু প্রবলেম আছে, দোকান নিচ্ছেন, আমি সেই ক্ষেত্রে মানতে পারতাম, বাট যেটা আপনি প্ল্যানিং করে নিচ্ছেন সেটা আমি কেন নষ্ট করব? তো বললো না আমি চাইনি, তুমি মিথ্যা কথা বলতেছো, এটা প্ল্যানিং। যখন ওর বড় বোনদের ডাকলাম বা ওর রিলেটিভ ডেকে একসাথে বসাইলাম, তখনও সেটা পুরোটা না স্বীকার, যে আমি এই বেবিটা চাই নাই, এই বেবিটা আমি রাখবো না, আর ও যদি রাখে তাহলে এই বেবির দায়িত্ব সম্পূর্ণ ওর, এবার বেবির দায়িত্ব আমি নিতে পারবো না। তো এক পর্যায়ে মানে এরকম ঝগড়া চলতেছে 1 সপ্তাহের মাথায়, ও কথা কাটাকাটির এক পর্যায়ে আমার পেটে লাথি মারে। তো এটা আমি মেনে নিতে পারি নাই, আমি সাথে সাথে আমার বাবার বাসায় ওই ফার্স্ট আমি কল দিই, দেওয়ার পরে বলি যে আব্বু আমি এখানে থাকবো না। পরে বলে কেন? পরে আমি বললাম এরকম এরকম, ও না স্বীকার যাচ্ছে যে ওই বাচ্চাটা চায় না নষ্ট, বাট আমি নষ্ট করব না, তাতে যদি আমার সাথে সংসার না করে না করুক, আমার প্রবলেম নেই, বাট আমি আমার বেবি নষ্ট করব না। তখন আব্বু বললো আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি মালামাল রেখে, যেহেতু মালামাল আমার ছিল, যে তুমি ওগুলো রেখে তুমি চলে আসো সিএনজি নিয়ে, পরেরটা পরে দেখতেছি। তো আমি সিএনজি নিয়ে বাবার বাসায় চলে যাই, তারপর হচ্ছে ওর ফ্রেন্ড নিয়ে আমার বাসায় যায়। যাওয়ার পরে আবারও বসার পর বলে আচ্ছা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমি আর এই জিনিসটা নেক্সট টাইম হবে না। পর আব্বু বললো না আমি কোনো ভরসা আর তোমার কাছে আমি মোহাম্মদপুরে মেয়ে পাঠাবো না, তুমি যদি থাকতে হয় তুমি আমার এক রুম সাবলেট পড়ে আছে, তুমি ওইখানে বাসা নাও, তোমরা দখল টাকা দিয়ে থাকো, কিন্তু আমি আর হাতছাড়া করবো না, বেবি হোক তারপরেরটা তারপরের বিষয়। তো আসলো, আসার পরে হচ্ছে
1-1.5 মাস ভালো, হুট করে মানে ও একটা এজেন্সিতে জব নেয়, তো সেখান থেকেও আস্তে আস্তে প্রতিদিন রাত্র 12:30-1টার দিকে বাসায় ঢোকে। তো আশেপাশে মানুষ আমাকে বলতেছিল যে ও গেটে দাঁড়ায় কথা বলে তারপর বাসায় ঢুকে। আমার ডাউট হয়েছে, আমিও যখন রাত্রে ঘুমায় পড়ে আমি ফোন চেক করে দেখি যে ও আবার একটা রিলেশনে, আমার কাছে স্ক্রিনশটগুলো আছে, যে আবার একটা রিলেশনে, তখন আমার প্রেগনেন্সি। আর ওর কথা ছিল ও ছোটোখাটো জব করে, দুইজনেরই জব করতে হবে। তো আমি ট্রাভেলস এজেন্সি, তারপর এনজিও, বিভিন্ন জায়গায় কাজে ট্রাই করে প্রেগনেন্সির অবস্থায় সামনের দিকে ব্যাগ ঝুলায় যাতে কেউ বুঝতে না পারে যে আমার রানিং, কারণ এই টাইমে কোথাও জবের থাকে না। তো নিজের ডক্টর খরচ থেকে শুরু করে নিজেরটা নিজে চালাইলাম, যে হয়তো বাচ্চার মুখ দেখার পরেও ঠিক হয়ে ঠিক যাবে, হয়ে যাবে। যে ধৈর্য ধরি। আর আমার আব্বুর একটাই কথা ছিল যে তার মান সম্মান আছে, যদি মেয়ের ডিভোর্স হয়ে যায় সে আত্মীয় স্বজন বলেন বা কোথাও মুখ দেখাতে পারবে না। তো এইসব ফ্যামিলি টেনশন সব কিছু চিন্তা করে নিজের মধ্যে রেখে দিলাম। নিজের খরচ, ঘর ভাড়াও এমনকি 50% আমি দিতাম। এখন পর্যন্ত রানিং 50 আমার, বাজার খরচ 50 আমার। মানে ওর কন্ডিশনই ছিল যে ওর সাথে যদি আমার থাকতে হয় তাহলে হচ্ছে আমার খরচ প্লাস হচ্ছে যা আসবে 50-50। কে কাকে বিয়ে করছে? ওই কথা বললে বলতো করো না, সংসার করো না, ওর ডাইরেক্ট কথা ছিল সংসার করো না। আপনি বিয়ের সময় টের পান নেই? না, বিয়ের আগে বললাম না, ও নামাজ থেকে শুরু করে মানে ওর যে 7 দিন আমি দেখছি, প্লাস ওর গ্রামের বাড়িতে আমার বাবা মা খোঁজ খবর নিচ্ছে, সবার একটা বক্তব্য ছিল যে ও মাথা নিচু ছাড়া হাঁটে না, অন্য মেয়ে তো দূরের কথা, মানে আশেপাশে যারা রিলেটিভ ছিল। একটা বিয়ে করলেন 3 মাসে 3টা পরকীয়া, তারপরে হচ্ছে আবার সংসার করতে হলো, অর্ধেক তার খরচ কথা দিতে হচ্ছে হবে। এটা Good. পরকীয়া না, মানে তার ভাষ্য মতে এটা পরকীয়া না, এটা সে কি? হচ্ছে এটা শয়তানে করাচ্ছে তাকে দিয়ে, মানে সেইটা কন্টিনিউ পরশুদিন আমাকে বলতেছে এটা শয়তানে করাচ্ছে, কি করাচ্ছে? শয়তানের উসিলায় সে করতেছে, কোথায় শয়তান? মানে তার ভাষ্য মতে। মানে তার সে মোবাইল মধ্যে- দিয়ে শয়তান করাচ্ছে? সে মানে সে নিজের ইচ্ছায় করে না, শয়তানের ধোকায় পড়ে সে করতেছে। মানে তার ভাষ্য মত হচ্ছে এটা। আল্লাহ, রক্ষা করো তুমি। তো গেল বাচ্চা, মানে সে কোনো খরচ দিবে না। একটা সময় হচ্ছে আমি মানে 8 মাস জব করার পরে আমি আর পারতেছিলাম না, তো সেই মুহূর্তে আব্বু বললো যে তুমি বাসায় থাকো। আব্বুকে আমি খুলে বলছি বিষয়টা, যে আব্বু আমি তো আমার নিজেরটা এখন সিজারের টাইমে এই টাকাটা তো খরচ করা আমার পক্ষে পসিবল না, আর ও দিবে না। তো সিজারের টাইম আসছে, ওরে হসপিটাল বসে ওরে ডাকলো, ওর আমার খালা ছিল, যে তুমি কি করতে চাও, এখন তো এত টাকা এখানে লাগবে, 20,000-25,000 মতো, এখন তুমি কি করবা? ও 2,000 টাকা আমার মার হাতে বের করে দিয়ে বললো আমার কাছে এইটা আছে, এর বাহিরে বাচ্চা হইতে গেছে না? হ্যাঁ এর বাহিরে নাই। আল্লাহ মাফ করো। তো ওই মুহূর্তে যেহেতু আমি সিরিয়াস কন্ডিশন, মোহাম্মদপুরে ওই যে সরকারিতে নিয়ে আসলো, তো আম্মু ভাবলো এখানেও যেহেতু সিজার করাইতে হবে, এখানে নর্মাল হবে না, তাহলে এত দূর থেকে আমি কেন যাতায়াত করবো, বাসার পাশেই সিজারটা করাই। তো তাদের টাকা, আমার ফ্যামিলির টাকায় সিজারটা করাইলো। আমি ওটি রুমে, ও হচ্ছে সেই মেয়ের সাথে, আমি ওটি রুমে থাকা অবস্থায় সেই মেয়ের সাথে কথা বলতেছে। এটা আমি হচ্ছে সিজারের যখন বাসায় গেলাম তখন ওদের কনভারসেশন দেখলাম, ওই মেয়ের সাথে আমার কথা হইলো। তখন আমার বাচ্চার বয়স 2 দিন কি 3 দিন, আমি যেদিন আপনি সিজারে, আপনার হাজবেন্ড বাইরে পরকীয়া করতেছে? হ্যাঁ মেসেজিংয়ে সে কথা বলতেছে সেই মেয়ের সাথে। মহান উনি। তো কথা বলতেছে, পরে বাচ্চা নাকি দিছে, এই পরের ঘটনাটা আমি জানি না, আমার আম্মু আমাকে যতটুকু বলছে যে বাচ্চা হাতে দিছে, ও যে মানে যে হাতে দেয় তার হাতে যে কিছু খুশি হয়ে দিতে হয় সেই টাকাটা ওর কাছে ও বের করে নেই। আম্মু 200 টাকা বের করে তার হাতে দিয়ে বাচ্চা নিচ্ছে। তো নেওয়ার পরে একে তো হচ্ছে সিজার হয়েছে, তার ভিতরে সিজার পরের দিন যখন আমাকে বেডে দিছে, আমার আম্মু যখন আইসে এগুলো বলতেছে, তো আমার একটা ব্যাড হ্যাবিট কি, মানে ওর সাথে আমার যত ঝামেলা থাকবে ওর বিষয়ে কেউ কিছু বললে আমি এটা মানতে পারতাম না। আচ্ছা। আমি আম্মুর সাথে অনেক খারাপ বিহেভ করি, যে এখন হয়তো টাকা নাই এর জন্য এরকম কথা করতেছে। শোনাচ্ছে? হ্যাঁ ও এর জন্য আপনি কথা শোনাবেন, ঠিক আছে আপনি দিছেন, লিখে রাখেন। হ্যাঁ আমি দিয়ে দিব, আমি আম্মুর থেকে সময় নেই যে কয় মাসের মধ্যে দিয়ে দিব, কারণ বিপদে মানুষ পড়তেই পারে। সঠিক। তা আমি আম্মুকে অনেক মানে রুড বিহেভ করে কথাগুলো বলি। তা আম্মু কিছু মনে না করে নিয়ে যায় বাসায়। যখন বাসায় গেলাম 3 দিনের দিন, 4 দিনের দিন হচ্ছে যে মেয়ের সাথেও আমি সিজারে থাকা অবস্থায় কথা হয়েছে, টিকটক আইডিতে ওদের কিছু কমেন্ট আমি দেখতে পাই, তো সেইখান থেকে আমি ওই মেয়েকে মেসেজ দেই। দেওয়ার পরে সে জানায় যে ওদের কথাবার্তা বিয়ে পর্যন্ত আগে গেছে, মেয়ে হচ্ছে সিলেটের, ও বলছে ওর গাড়ি আছে,
মানে ওই মেয়ের সাথেও যমুনায় দেখা করতে গেছে ওর ফ্রেন্ডের গাড়ি নিয়ে। তো সে জানতো না এটা ফ্রেন্ডের গাড়ি। তখন আমি ওনাকে সব খুলে বললাম যে আপু, ওর গাড়ি তো দূরের কথা, ওর বর্তমানে জবটা পর্যন্ত নাই। পরে বলে আপু, ও তো আমাকে বলছে ওর গাড়ি আছে, ওর কোনো কিছুর অভাব নেই, ও আমার সাথে এমনকি দেখা করতে আসছে গাড়ি নিয়ে। তখন বললাম যে এটা ওর ফ্রেন্ডের গাড়ি, তার বাসা গুলশানে, ও সেই ফ্রেন্ডের গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তো জানার পরে যখন ওরে আমি প্রশ্ন করলাম যে এইটা কে, ও বললো আমাকে আমার ফ্রেন্ড। পরে বললাম না, উনি তো বললো যে আপনার গার্লফ্রেন্ড, আপনাদের কথাবার্তা বিয়ে পর্যন্ত আগায় গেছে। যখন বললো স্বীকার করলো, যেহেতু আমি প্রমাণটা দিলাম, স্বীকার করার এক পর্যায়ে আমার বলতেছে তুই আমার সাথে থাকতে চাস কেন, আমি সুন্দরের জন্য? আমি সুন্দর দেখে কি আমাকে ছাড়তে পারতেছিস না? তখন এক পর্যায়ে কথার অনেক কি শুনাইলেন এটা? অনেক কিছু হয়ে গেছে, কথা কাটাকাটি। বাচ্চা আমার আম্মুর কোলে, আম্মুরা পাশের রুমে, তো ব্যাগটা গুছায় বের হয়ে যাচ্ছে। তো আমি আবার ওকে মেইন গেটে আটকাতে গেছি। আটকাতে যাওয়ার পরে ও কি করলো, আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তখন আপনার বাচ্চা বয়স কয়দিন? 3 দিন, ওই যেদিন বাসায় আসলাম তার পরের দিন। তখনও সেলাই শুকায় নাই? না, সেলাই অবস্থায়, আমি অনেক অসুস্থ। তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তো আমি চিৎকার করে ওঠার পরে যেহেতু খুব ইনস্ট্যান্ট জিনিসটা হয়েছে, আমার ছোট বোন আছে, আমার খালামণি আর আমার আম্মু, আমার খালামণির কোলে বাচ্চা, আয়শা কলারটা ধরছে যে তুমি কি শুরু করছো। আর আমার বোন ঘুমেছিল, ও কিছু বুঝতে না পেরে আয়শা পিঠের মধ্যে একটা থাপ্পড় দিয়ে বসছে। যে আমি পড়ে গেছে, ওইটা ওনারা নিতে পারে নাই, যে কাঁচা সেলাই যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত। তো এইটাকেও কি করলো, ওর বাসায় ফোন দিয়ে বানাইলো যে আমাকে ধরে মারছে। ওর বাসায় ফোন দিয়ে যা তা বানায় বললো যে আমাকে মারছে, তারা আমাকে নির্যাতন করছে, আমার কোনো নাই। তো ওই মুহূর্তে বাসা থেকে বের হয়ে গেল। রাত্রেবেলা ওর বাবা, ওর দুলা ভাই, ওর রিলেটিভ নিয়ে আমার বাসায় আসলো। কিন্তু আমার বাচ্চা হওয়ার পর কিন্তু একটা পার্সনও দেখতে আসেনি। কেউ আসে নাই দেখতে? না, কেউ দাদাবাড়ির কেউ আসে নাই? কেউ আসেনি। কি বলেন আপনি এটা? আমার বাচ্চা হওয়ার পরে আপনার বিয়ের সময় ছিল না তারা? সবাই ছিল। তাহলে বাচ্চা হওয়ার সময় থাকবে না কোন আঙ্গিকে? বাচ্চা আসার সময় তাদের ছিল 2-3 দিন পরে আসবে। তা 4 দিনের আমার নাতি হইতেছে হসপিটালে, আমি যাব না? এটা কে আছে দুনিয়ায়? তাদের কথা ছিল যে তারা আসবে 3-4 দিন, তার ভিতরে এই ঘটনাটা ঘটে গেছে। তারা আসছে, ওই বিষয়ে আসছে বিচার করতে আমার, যে কেন তার ছেলের ওর গায়ে হাত তোলা হয়েছে। তো এক পর্যায়ে তারা, তখন আমি প্রমাণ তো রাখতাম না, স্ক্রিনশট, জাস্ট ওই মেয়ের প্রমাণটাই আমার কাছে ছিল। আগের যত কিছু হয়েছে ওগুলোর প্রমাণ আমি কিছু রাখিনি। তো যেটা ছিল, তারা আমার কথা না শুনে আমাকে অনেক ব্লেম দেওয়া শুরু করলো। আমার মা ভালো না দেখে আমি ভালো হইনি, অনেক ব্লেম। তো তারা গ্রামে তখন সমাধান হইলো কি, আমার বাবা তো ছাড়াবে না, যেহেতু আরো একটা বাচ্চা হয়ে গেছে। সমাধান হইলো গ্রামে চলে যাব। আপনি? হ্যাঁ, আমাকে ওদের বাড়িতে রেখে দিবে। মেইন কথা তখন ছিল আমি ভালো না, দোষ যত আমার জন্য খারাপ হয়ে যাচ্ছে। তো আমার বাবা মেনে নিল যে ঠিক আছে, আপনাদের বউ আপনারা গ্রামে নিয়ে যান, আমাদের কোনো প্রবলেম নেই। তো সমাধান হওয়ার, ও চলে গেল, হইলো। হওয়ার পরে ওদের ও ফোন দিয়ে বললো যে না, গ্রামে পাঠাবে না, কিন্তু এইখানেও থাকবে না, ওই এলাকায় আলাদা বাসা নাও। তো আমার সিজারের 29 দিনের মাথায় আমি আলাদা হয়ে গেলাম। ওই এলাকায় একটা সাবলেট রুমে আমি উঠি। তো কি করলো, যেদিন বাসা চেঞ্জ করলাম, আমার তখনও তো বলতে গেলে আমি অসুস্থ, ও বাসাটা চেঞ্জ করে দিয়ে ও আবার মোহাম্মদপুরে চলে আসে। গুছ গাছ থেকে শুরু করে তুমি করো, ওর মন নাই সংসারে, জাস্ট ফ্যামিলি বিচারে বসাইছে এর জন্য। আমি মোহাম্মদপুরে কোথায় আসলো, কার কাছে? মোহাম্মদপুরে ব্যাচেলার থাকতো মেসে। তো আপনাদের তো ঘর আছে এখন, তাইলে চলে যাবে না? ওর কথা আমি গুছগাছ করবো, পরের দিনও জামা কাপড় নিয়ে একবারে চলে যাবে, ওই রাত্রে আমাকে রেখে চলে আসে নতুন বাসায়। হ্যাঁ, ওই যে মেহর পরে যে সাবলেট বাসাটা নেই ওটাতে। তো নেওয়ার এক পর্যায়ে আমি সব গুছগাছ করে পরের দিন ও আসে। আসার পরে আমার মা বাবা রাগ করে আমার বাসায় আসে না। তো ওই অবস্থায় রান্না বাড়া, ধোয়া দেয়, সব একা, ও কোনো লোকও রেখে দিবে না। এমনকি ওই মোমেন্ট ভাই, আমি যেহেতু অসুস্থ ছিলাম, আমি লোন বলেন, তারপর অনেকগুলো ঋণের মধ্যে জড়াই গেছে, যেহেতু আমার খরচ আমার চালাইতে হয়েছে। ও আসলো, আমার ফ্যামিলিও আমার আসে না। তো বাসার পাশে যারা বললো যে তুমি এত সিরিয়াস কন্ডিশন, তোমার ফ্যামিলি, যেহেতু দিনের বেলা তোমার হাজবেন্ড থাকে না, তোমার ফ্যামিলি তো আসতে পারে। তো আমি বললাম না, ও এমন এমন কথা বলছে যে আমার ফ্যামিলি আসার পর্যায়ে নেই, হয়তো পাশাপাশি থাকে, আমি যেতে পারি, বাট তারা আমার বাসায় আসতে পারবে না।
তো একা একা সব করলাম, কিন্তু ওর কথা ছিল ও আমার কোনো ঋণ দিতে পারবে না। আমি যে মানে নিজের খরচ চালানোর জন্য যে ঋণগুলো হয়েছে সেটা পারবে না। তো কি করলাম, আবার হচ্ছে 30 দিন, বাচ্চার যখন 1 মাস, কোরবানির ঈদের পরে আমি আবার হচ্ছে জবের খোঁজ করলাম। পরে না পেয়ে আমি একটা এনজিওতে জয়েন করলাম। ওকে। করার পরে আমারটা আবার সেই 50-50, যা হবে তাই 50। মানে ওর কথা, ঢাকা শহর থাকতে গেলে দুইজনের ইনকাম করতে হবে। তো আমিও মেনে নিলাম, ঠিক আছে, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, দুইজনের ইনকামের প্রয়োজন আছে। তো থাকার পরে এরকম একটার পর একটা মানে ঘুরতেই লাগলো। কিন্তু পরবর্তীতে বাচ্চার যখন 3 মাস, ওই মুহূর্তে আমি এমন একটা মেসেজ, মানে আমি হয়তো আপনাকে দেখাইতে পারবো, এমন একটা মেসেজ আমার চোখে পড়ে, মানে যেটা দেখে মানে এতদিন যা হয়েছে ঠিক আছে, নর্মাল কথা ছিল, বাট ওই দিন আমি খুব বাজে একটা মেসেজ দেখে ফেলছি। কিরকম? না দেখালে মানে এটা উচ্চারণ করার মতো না। মানে আপনার হাজবেন্ড কাউকে পাঠিয়েছে? হ্যাঁ, শুধু ওরকম একটা না, পরবর্তীতে আমি অনেকগুলো পেয়েছি। এই যে, যখন রাত্র 3টা বাজে উঠে আমি ওর ফোন ধরে এই মেসেজটা পাই, তখন আমার বাচ্চার মাত্র 3 মাস বয়স। তো তখন এটা আমি ওর কাজে মানে দুলাভাইকে পাঠাই যে ভাইয়া, এতদিন তো আমি প্রুফ রাখতাম না, এর জন্য সম্পূর্ণ দোষ আমার ছিল, এটা কি কোনো মেয়ে মেনে নিতে পারবে? ও মাই গড, ভিডিও সার্ভিস? হ্যাঁ। তো আমি বললাম, ভাই এটা কি কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া পসিবল? আমার তো বাচ্চার বয়স 3 মাস, এখন আমি কি করব? তখন তারা ওর বিচার করলো। আমি কখনো ফ্যামিলির দোষ দেবো না, তারা যথেষ্ট ওকে শাসন করার ট্রাই করছে, বাট তার পরিবার? হ্যাঁ, যথেষ্ট শাসন করার ট্রাই করছে। ফার্স্টের দিকে আমাকে ভুল বুঝতো, ভুল বোঝার কারণটা ওই ছিল, ও ওইখানে যে এক কথা বলতো আমার কাছে সারা। বুঝতে পারছি। বোন, আপনি যদি রাগ না করেন, আমি একটা প্রশ্ন করি আপনাকে। এই 2 বছরের গল্প আপনি তার কাছে করলেন, এখন পর্যন্ত 1.5 বছরের গল্প, এই 1.5 বছরে অন্তত 7 জন মেয়ের গল্প আপনি আমাদের শোনাইলেন। জি। সরি এভাবে করে বলতেছি, সে কি আপনার সঙ্গে শারীরিকভাবে অখুশি ছিল বলে সে এই 7 আর 10 জন মেয়ের সাথে মিশে গেল? না ভাইয়া, এটা যখন সেই করতো তার কথা ছিল আমি কিন্তু তার একটাই কমন ডায়লগ ছিল, সে শয়তানের ধোকায় পড়ে এগুলো করছে। তাকে যখন আমি জিজ্ঞেস করতাম যে যদি আমাকে নিয়ে অখুশি থাকেন তাহলে আপনি আমাকে ছেড়ে দিতে পারেন, আমার কোনো প্রবলেম নেই, আমি কখনো বলবো না যে আমার বাচ্চার খরচ দেন বা আমার কোনো খরচ দেন, কিন্তু আমি এই রিলেশনটা আমি কন্টিনিউ, মানে আমি মানসিকভাবে। আপনি তাকে কখনো জিজ্ঞেস করছিলেন যে আপনি কি আমার প্রতি অখুশি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি। অতৃপ্ত আমার শারীরিক, মানসিক বা সংসারের প্রতি যে শ্রম আমি দিচ্ছি? জিজ্ঞেস করেছি, বাট তার এগুলো নিয়ে কোনো অভিযোগ ছিল না। সে কি বলছিল? তাকে আমাকে নিয়ে তার কোনো অভিযোগই ছিল না, কিন্তু তার একটাই, হাসতে হাসতে বলতো এগুলো শয়তানের ধোকায় পড়ে আমি করতেছি, আমি ভালো হয়ে যাবো, আমাকে সুযোগটা দাও। ওকে, তাহলে সুযোগ দিতেন, আপনি ফোন সরে নিতেন যে শয়তান তো ফোন দিয়ে করাচ্ছে, ঠিক আছে ফোন বন্ধ সে করো। ফোন দিবে না, তার বিজনেস তখন, এর মধ্যে সে ফার্মেসির বিজনেস ওপেন করে, তখন হচ্ছে তার কথা, তার বিজনেসের ক্ষেত্রে স্ক্রিন টাচ ফোনটা তার লাগে। হ্যাঁ। তো গেল, তারপর মাঝখানে ভালোই কাটতেছে আমার মতো, আমি সংসারে খরচ করতেছি। সে ওই ঘটনার পরে যখন তার ফ্যামিলি বলল যে ভাইয়া আপনি ভালো হয়ে যান, যদি আপনি সম্পর্কে আমার বড় না হইতেন, ওর যে দুলাভাই, সে বলছে হয়তো বয়সে আমি বড়, কিন্তু সম্পর্কে বড় না হইলে আমি জুতা দিয়ে আপনাকে পিটাইতাম। আমি যে মেসেজটা মাত্র দেখলাম, যে এর আগে আমি ভাবিকে ভুল বুঝতাম যে হয়তো তার মধ্যেই দোষ, যে কারণে আপনার উপর মিথ্যে ব্লেম দিচ্ছে, তারা মনে করতো আমার অন্য কোথাও রিলেশন আছে, আমি ছাড়ার অজুহাতে এত কিছু তার বিরুদ্ধে বলতেছি, মানে ওর ফ্যামিলির ধারণা এটা ছিল। তো যখন এরপর থেকে আমি যতগুলো ছিল আমি প্রমাণ রাখার চেষ্টা করলাম, আমার ফ্যামিলিকে জানাইতাম না, কিছু হইলে আমি ওর ফ্যামিলিকেই জানাইতাম, প্রমাণ দেখাইতাম। তো এইভাবে কাটতেছে, ভাবলাম হয়তো ভালো হয়ে যাবে, একটার পর একটা মানে হাইস্ট গেলে 1 মাস ভালো, তারপর আবার মানে একটা মেয়ের সাথেও কন্টিনিউ করবে না, তার কথা নিত্য নতুন তার মেসেজিংয়ে, আর বউ হিসেবে আমি থাকবো। আপনি বউ হিসেবে থাকবেন আর প্রতি সপ্তাহে সপ্তাহে সে আলাদা আলাদা মেয়ে নিয়ে। হ্যাঁ, ঘুরতে যাবে কিনা আমি জানি না, ঘুরতে গেছে কিনা। ও ফার্মেসি দেওয়ার পরে ওর কাছে এক কাস্টমার আসে, আর ও একটা জিনিস, কেউ আমাকে বউ হিসেবে কোথাও মানে ওর ফেসবুক বলেন বা হোয়াটসঅ্যাপ বলেন, ও ছবি দিতে দিত না। কেন? আমারও না, আমার মেয়েরও না। ওর কথা, ওর অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ওকে নিয়ে হাসাহাসি করবে বউর সাথে ছবি দেখে। তো এটা আমি ওকে কোনোভাবেই বুঝাইতে পারতাম না। ফ্রেন্ড সার্কেল বউ নিয়ে হাসাহাসি করবে কোন সাহসে? ফার্মেসি কেন, আপনি কি অবৈধ ইসে আসেন যে আপনার সাথে হাসাহাসি করবে?
তো এই জিনিসটাও করতো না। তো ওর ফার্মেসিতে নাকি একটা মেয়ে যায় একই এলাকায়, তো সেইখান থেকেও কন্ট্যাক্ট নাম্বার রাখার পরে সেই মেয়ের সাথে ওর রিলেশন। তা আমার কেন জানি মানে ডাউট হইতেছিল যে ও হয়তো আবারও কোনো একটা রিলেশনে জড়াইছে, কারণ ওর সংসারের দিকে মন নাই, বাচ্চার দিকে মন নাই, বাচ্চা অসুস্থ হসপিটালে নিয়ে যাবে না, তুমি দৌড়াদৌড়ি করো, আমার দোকান আছে। ওর একটাই কথা, মেয়ে মানুষ করে না, মেয়ে মানুষ অনেক কাজ করে, তাতে আমাকে কেন লাগবে? মেয়েকে নিয়ে হসপিটাল যাবো, তুমি যাও, তুমি ডক্টর দেখাও। তাই বললাম ডক্টর দেখাইতে প্রবলেম নয়, বাট বাচ্চার যে মেডিকেল খরচ সেটা তো আপনি দিবেন। আমার বাচ্চাটা এত অসুস্থ, নাপা খাওয়া শেষ। তো আমি হসপিটাল থেকে মানে দেখলাম যে ও রাত্র 12টার আগে ঘরে ঢুকেন একটায়। তখন আমি কি করলাম, ওর ফোনটা লুকায় নিয়ে রাত্রেবেলা ওর আর আমার ছবি একটা ছেড়ে দিলাম প্রোফাইলে ওর আইডি থেকে। আর হচ্ছে ম্যারেড অপশন যেটা থাকে ওইখানে আমার আইডিটা মিন করে ওইটা আমি ওকে না জানে আমি দিয়ে দিই। তো দেওয়ার পর পরের দিনই সকালে হচ্ছে সেই মেয়ে আমার আইডিতে নক দেয়। ও দেখে ফোন দিয়ে আমার সাথে কান্নাকাটি শুরু করে, আপু আপনাদের বিয়ে হয়েছে কি রিসেন্টলি? বলছে না, আমার বিয়ের বয়স তো 6 বছর। আমার বাচ্চার এই বয়স 4 বছর। আমার বাচ্চার বয়স তখন 3.5 ছিল। যে এত বছর পরে বলে আপনি কি এলাকায় থাকেন না? পরে বলছে হ্যাঁ, আমার বাসা তোর ফার্মেসির পাশেই। পরে আমি বলি তুমি কে? পরে বলতেছে আপু ওর সাথে আমার রিলেশন 2 উইক হয়ে গেছে, 2 সপ্তাহ। ওর বোনের মেয়ের বিয়ে হয়েছে, সেদিনও তো আমার সাথে রাত্রে 1টা বাজে। তাহলে আপনি থাকতে 1টা বাজে কিভাবে কথা বলে ঘরে? মানে ওর মেয়ের লজিক ছিল কথায়, আপনাকে তো কখনো আমি দোকানে দেখি নাই। পরে বলছে না, আমি তো দোকানে যাই, হয়তো আমি যে টাইমে যাই ওই টাইমে তুমি আমাকে দেখো না, বাট আমি ওর দোকানে যেয়ে বসি। এমন করে আশেপাশে সবাই জানে, বাচ্চা যায়, তাহলে তুমি কিভাবে জানলা না? তুমি খোঁজ নিবা না? একটা ছেলের সাথে তুমি বিয়ে পর্যন্ত আগায়া যাচ্ছ, তোমাকে এনআইডি কার্ড নিয়ে বের হইতে বলতেছে। তখন ওই মেয়ে ওদের দুইজনের কিছু কনভারসেশন আমাকে পাঠায় যে জান তুমি এনআইডি নিয়ে বের হও। ওদের প্ল্যানিং ছিল ওরা বিয়ে করবে, ওই মেয়ে জব করবে, ও এত টাকা ঋণ আছে, দুইজন মিলে শোধ করবে, এটা ওদের প্ল্যানিং হয়ে গেছে। আর ওই মেয়েও পটে গেছে, সে এনআইডি কার্ড নিয়ে বের হয়ে যাবে। তো যেদিন বের হবে তার আগের দিনই মানে এরকম একটা ঘটনা। তো বললো, আমি বললাম তোমাদের বিয়েতে সাক্ষী কে থাকবে, এগুলো কিছু বলছো? আর ফ্যামিলি থাকবে কি না বা কিছু? হ্যাঁ বললো তো ওর বোন জামাই থাকবে। তখন আমি ওর বোন জামাইকে কল দিলাম যে ভাইয়া নাকি থাকবে, ভাইয়া নাকি সব। পরে বলছে না, আমি তো এই বিষয়ে কোনো কিছুই জানি না। তখন আমি বললাম আচ্ছা বলো তোমাদের সাথে কি কিছু হয়েছে যে তুমি এত মানে কান্নাকাটি করতেছো? 2 সপ্তাহের রিলেশনে তো এত কান্নাকাটি করার কথা না। তখন ওই মেয়ে আমাকে জানাইলো যে ওর সাথে ওর দেখা হয়েছে, ওদের গেটের সামনে বসে ওর কপালে কিস করছে, ওরা হাত ধরে হাসছে, এমনকি লাস্টে একটা পর্যায়ে বললো যে তারা হোটেলেও গেছে। এটা ও সম্পূর্ণ না স্বীকার যাচ্ছে, বলতেছে আল্লাহর কসম আমি হ্যাঁ দেখা করছি, সব ঠিক আছে, বাট আমি হোটেলে যাইনি। এটা ওই মেয়ে হয়তো মিথ্যা বলছে। তো মেয়ে আমার বাসার সামনে আসলো, এগুলো ফোনে বলার পর ও আবার বাসার সামনে আসলো, আইসা আমি নিচে নামছি, আমাকে পিছন থেকে ডাক দিচ্ছে যে আপু আপনি কি? পরে বললাম হ্যাঁ। পরে বলে আপু আপনি যদি বলেন আপনার পা ধরে আমি ক্ষমা চেতে পারি, কারণ আমি কারো হক নষ্ট করতে চাই না। আমি জানতাম ও আনম্যারিড। কিন্তু মেয়েটা তো জানতো না। হ্যাঁ মেয়েটা ধার্মিক। ও আমাকে বলতেছে আপু আমার যদি বলেন না, যে মেয়েটা ধার্মিক এটা বলার দরকার নাই। যে সে বলতেছে যে আপু আমি আপনার হক নষ্ট করতে চাইনি। কেউ ধার্মিক হলে অবৈধ শারীরিক সম্পর্কে যায় মানে এটা ওর কথা, বাট এই দিক থেকে ও না স্বীকার যাচ্ছে যে করে নাই। তো আমি কি করলাম, যেহেতু ঘর ভাড়া সবকিছু আমি দিই, আমি ওকে বাসা থেকে বের করে দিচ্ছি যে আমি আর এই সম্পর্কটা কন্টিনিউ করবো না। ওনার নিজের ডিসপেন্সারি এসে, তাইলে তার বাসা ভাড়া আপনি কেন দিচ্ছেন? সে হচ্ছে মানে দোকান যেটা দিছে সম্পূর্ণ লোনের উপরে দিছে। কিন্তু সংসার আপনি কেন চালাবেন? এটা তো পুরুষের কাজ, আপনি হেল্প করতে পারেন, ফাইন। বাট ওর এটা মানে একটাই হয়ে গেছিল। আর আমিও মানে তখন মাথায় এত কিছু ঢুকে না। আর এর আগে 3 বছর আগে একটা ঘটনা হয়, মাঝখানে ওইটা স্কিপ হয়ে গেছে। বনানীতে ওর সাথে মানে ও তখন মোহাম্মদপুরে ব্যাচেলার থাকে, ওর সাথে আমার যাওয়ার মানে দেখা করার কথা বনানীতে একটা কাজের ক্ষেত্রে। তো আসতে লেট হইতেছিল, এর মধ্যে এক কল দিয়ে বললো ওরা ওই মেয়ের হাতের একটা পিকচার পাঠাইলো যে আমরা ফার্ম গেট আছি আপু, ও আমার সাথে। তো আমি ওকে ফোন দিলাম যে কোথায় আসছেন? ও বললো আমি ফার্ম গেটে আসছি। এটা বলছে ফার্ম গেট, জ্যামে পড়ে আসছি। তো এক পর্যায়ে এটা নিয়ে আমি বলছি তুই, আমি আবার রাগ উঠলে তুই তোকারি করতাম, খারাপ ভাষায় গালি দিতাম না, বাট তুইটাই ইউজ করতাম। তো আমি বললাম তুই মানে তুই এখন বাইক নে, বাইক নিয়ে চলে আয়, আমি বাইক ভাড়া আমি দিয়ে দিব। তুই বাইক নিয়ে চলে আয়, জ্যামে বসে থাকতে হবে না। ওর কথা বাইক নিয়ে আসবে না, কেন এত টাকা খরচ করবে বাইক দিয়ে? তো এক পর্যায়ে কথার কাটাকাটি তো হচ্ছে, আমাকে তালাক দেয়।
কিভাবে? দূর। ফোনের ভিতরে। তো দেওয়ার পরে হচ্ছে আমি ফোন কেটে দিই, মানে ও 3 তালাক নাকি ওর ভাষ্য মতো দিয়ে দিচ্ছে 3 তালাক, বাট আমি 2টা শোনার পর আমি রাগ করে ফোন কেটে দিই। অবশ্যই আমি তোর সাথে সংসার করবো না, আমি তোকে তালাক দিলাম। তো এখন কিছু হইলেও এইটা বলে হারাম সম্পর্কে আছে। মানে ধরেন কোনো একটা মেয়ের সাথে আমি ধরছি, ওইটা ডিনাই করার জন্য সরাসরি বলে উঠবে আমি হারাম সম্পর্কে আছি। আপনি সাইন করে বিয়ে করছিলেন না? হ্যাঁ, ও আমার তাইলে কাবিল- সাইনের যাওয়া না, হারাম মানে মুখের ব্যাপার ছিল যখন মানুষ মিথ্যা কথা বলতো না, সত্য যুগ। এখন তখন- কাগজের জন। তখন হচ্ছে আমাকে, কিন্তু এটা এখন মানতে নারাজ। তো এই যে 3-4 দিন আগে ওকে আবার রাত্র 3টা বাজে আমি আরেকটা মেয়ের সাথে কথা বলতে দেখি। বাহ। এই যে- ফোন, সরি, আমি তো দুঃখ নিয়ে হাসতেছি। হাউ মেনি গার্লস? মানে আমি ওর মায়ে এতটা, মানে আমার ফ্যামিলি আমাকে বোঝানোর চেষ্টা করছে, ওর যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা আমাকে বোঝানোর চেষ্টা করছে, আমাকে এমনভাবে বলছে যে ভাবি ভুল ট্রেনে উঠে পড়লে আপনি ফার্স্টের দিকেই নেমে যান, এটা যত পিছনে যাবেন তত ফিরতে আপনার কষ্ট হবে। বোন, কতগুলো মানুষের সাথে এখন পর্যন্ত আপনি ধরছেন বা সন্দেহ হয়েছে? হ্যাঁ, এটা যদি বলতে যাই, যদি নর্মালি বলি 100-র উপরে। মানে এই 6 ইয়ার্সে ওর সাথে আমার কখনো, মানে আমি যে চালাচ্ছি এটা নিয়ে ওর ফ্যামিলিও বলতে পারবে না যে কখনো এটা নিয়ে আমি তাদের কাছে বিচার দিচ্ছি, ও কেন আমাকে এই জিনিসটা কিনে দিল না, এটা নিয়ে কখনো। 6 বছরে 100 মেয়ের সাথে আপনার হাজবেন্ড? আমি ওর সাথে আমার মেইন ঝামেলাই হচ্ছে এই মেইলি বিষয়গুলো। মেইলি বিষয় একটা 10টা, মানে 10টাও থাকতে পারে, 100? এই যে মানে যতগুলো, মানে যতবার আমাদের ঝামেলা হয়েছে বা বলেন যতবারই হয়েছে, এই একটাই বিষয়, সেটা হচ্ছে আমি নিজের, আর আমার একটা স্বভাবকে আমি কারো মানে শোনা কথায় কান দিব না, নিজে আমি দেখে? নিজে দেখবো। সেটা আমাকে অনেকে বলছে, আমি বলছি না, হয়তো কাস্টমারের সাথেও কথা বলতে পারে। ও বাসায় আসলে আবার জিজ্ঞেস করছে যে এই মানুষটা এই কথাটা বলছে যে আপনি নাকি রাস্তায় দেখছেন, বলে হ্যাঁ কথা বলতে পারি না, কাস্টমার ফোন দেয়, এই ফোন বোন, দেয়। কোথাও মনে হয় না যে আপনি অনেক আদর করে আপনার স্বামীকে নষ্ট করছেন? হ্যাঁ, এটা আমি এখন বিলিভ করি। এটা আমার এখন মনে হয় যে হয়তো তখন আমি এই প্রশ্রয়টা না দিলে, বা তখন যদি আমি ফিরে আসতাম, হয়তো এখন আমি সুন্দর একটা লাইফ আমার হাজবেন্ড সংসার চালাবে, এটাই তো এই উপমহাদেশের নিয়ম। হ্যাঁ, সেখানে আপনি বাসা ভাড়া দিচ্ছেন, খাওয়ার বিল দিচ্ছেন, সব ওই দায়িত্ব তার আপনি। আপনি একটা- পুরুষ হয়ে গেছেন, তার একটা শর্ত ছিল, তার সাথে সংসার করতে হলে আমার 50-50 নিতে হবে। আর আপনি সেই শর্ত মাইনাও নিলেন। মানে তখন আমার মধ্যে কি কাজ করছে আমি জানতাম না। এখন আপনার মধ্যে কি কাজ করে? এখন পর্যন্ত মানে এই যে এত কিছু হয়ে গেছে, তারপরেও কালকে রাত্রে বের হয়ে যাওয়ার পরও, মানে এটা ও কোথায় ঘুমাবে কি করবে, আমার বোনদের কাছে ফোন দিচ্ছি যে ও গেছে কিনা কোথাও বা রাস্তায় আছে কিনা। আপনি নির্লজ্জ মানুষ। তো মনে হয় 100টা মেয়ের সাথে সে প্রেম করতেছে আপনার জানা মতে, এবং তারপরে আপনি এখনো টেনশন করেন যে সেই লোকটা কোথায় ঘুমাবে। সমস্যা তো আপনার। আপনি প্রশ্রয় দিয়ে তারে এই ক্যারেক্টারে আনছেন। হ্যাঁ, এটা সে বলছে যে আমার জন্য সে নষ্ট হয়েছে। তাই তো। যখন ওর ফ্যামিলি পরশুদিন আসছে, আসার পরে ওকে বলতেছে যে ভাই আপনার ক্যারেক্টার ঠিক করেন। সে আমার আত্মীয় কেউ হয় না যে আমি তার সাপোর্টে কথা বলবো। হ্যাঁ, ফার্স্টের দিকে আমি তাকে ভুল বুঝছি, আপনি কিন্তু আমার রিলেটিভ, কিন্তু আপনি ক্যারেক্টার ঠিক করলেই কিন্তু এই সংসারটা সুন্দর। আপনার একটা মেয়ে আছে। আমাকে যদি প্রত্যেক দিন প্রশ্রয় দেওয়া হয়, আমি আরেকটা মেয়ের সাথে শুয়ে আসতেছি, প্রেম করতেছে, আমার বউ একটু গালি দিচ্ছে, তারপর ঠিক হয়ে যাচ্ছে, কেন করবে না? সব পুরুষই করবে। তার কথা, সে তো কারোর সাথে শুইতে যাচ্ছে না। ও রিয়েলি? মানে সে এটা আমাকে বুঝাইতো। কিন্তু আপনি নিজের কানে শুনলেন, মেয়েটা নিজে আপনারে বললো। হ্যাঁ, মেয়েটা বলছে, প্লাস আমি তাইলে? একটা মেসেজ আপনাকে দেখাই। দেখ, আমি তো নিজে চোখে দেখলাম। তো সেটা সে, কিছু বলার নেই বোন। তারপর সে এক্সকিউজ কি দিল, আমার দোষ কি, সে হারাম সম্পর্ক আছে, সে উন্নতি করতে পারছে না, কি করতে হচ্ছে না? উন্নতি করতে পারছে না আমাকে দিয়ে। ভাই, যে মানুষ অন্য একজনের সঙ্গে বিছানায় শুয়ে এসে বলবে এটা শয়তানি করছে, এর চেয়ে বড় শয়তান আর হইতে পারে কেউ? এবং ইউ আর ট্রাস্টিং হিম এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন। সে লাস্ট মোমেন্ট হচ্ছে, মানে সম্পূর্ণ দোষ আমার। আপনার কি দোষ? আমার দোষ হচ্ছে, মানে সে যে এক্সকিউজ দিচ্ছে এটা এক্সকিউজের মধ্যে পড়ে না, আমি কি? মনে করি। সে যদি আমাকে বলে অড্রব ঝাড়তে হবে না, আমি সেটা কেন ঝাড়লাম, এটা তার এক্সকিউজ ছিল। তার বাড়িতে কোনো কিছু প্রয়োজন পড়লে সেটা আমি কেন তার কাছে ঘ্যান ঘ্যান করব? তার প্রয়োজন মনে হবে তার ফ্যামিলিকে সে দিবে, সেটা আমি বলতে পারবো না। আপনার হাজবেন্ডের মা বাবা, মানে আপনার শ্বশুর শাশুড়িকে আপনি দেখবেন, এইটা নিয়ে আপনার হাজবেন্ডের অভিযোগ? হ্যাঁ, আমি কেন তার কাছে বলবো? তার মা বাবা, সেটা সে বুঝে নেবে। ভেরি গুড বোন। তারপর হচ্ছে, বোন, আমার না আর আগ্রহ নেই, বিশ্বাস করেন। আমি এই পর্যন্ত শুনে আমার মনে হয়েছে মানুষ আদরে সন্তান নষ্ট করে শুনছি, কিন্তু আপনি আদরে আপনার হাজবেন্ডকে নষ্ট করছেন।
আই ডোন্ট নো হোয়াট টু সে, আই রিয়েলি ডোন্ট নো। আমি শেষ করতে চাই, শেষের আগে যদি আপনার হাজব্যান্ড এই ভিডিওটা কখনো দেখে, তার উদ্দেশ্য যদি কিছু বলার থাকে বন্য। তার উদ্দেশ্যে এটাই যে সে যে সন্তান না স্বীকার করছে বা আমার কথা সে যদি এটা হারাম সম্পর্ক বলে মেনে নিছে, তাহলে সে আমাকে কাগজে কখনোই সে ডিভোর্স দিবে না। তাহলে আমি কিভাবে এভাবে ঝুলে থাকবো? আপনি দেন। হ্যাঁ, আমি কাজীতে কথা মানে আমি আরো দুজনেই গেছি, কিন্তু তাদের কথা এখানে হচ্ছে গার্ডিয়ান লাগবে। আই ডোন্ট নো আপনার মাথায় কোনো অসুবিধা আছে কি না। ডিভোর্স দিতে খোলা তালাক একটা জিনিস আছে, এক পক্ষের লাগে, কারো কিচ্ছু লাগে না, যদি সত্যিই কেউ দিতে চায়। আর ঢং করলে ফাইন, তুমি আবার ফিরে আসো, শাস্তি দিব, ফিরে আসো, ঢং করবে, সব আলাদা কথা। হ্যাঁ, এটা তো অনেক সুযোগ, যেহেতু লাস্ট মোমেন্টে যে কথাগুলো বলছে এরপর মানে আমার মনে হয় না যে ও শুধরাবে। কি বলছে? এই যে সে সব শয়তানের দোষ। না, হারাম সম্পর্কে আছে সে। হারাম সম্পর্কে, উফ 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 উফ। হারাম সম্পর্কে সন্তানের বয়স 4 বছর, হ্যাঁ, হারাম সম্পর্কে আছে। এবং ওই আচ্ছা। বাচ্চা অস্বীকার করছে। তারকে যখন বলছে যে একটা মেয়ে আছে, মেয়ের দিকে তাকায় ভালো হয়ে যান, সে বলছে আমি যদি নিজে না বাঁচি আমি বাচ্চা দিয়ে কি করব? নিজে না বাঁচে ওর নিজের কি হয়েছে? মানে নিজে যদি অশান্তিতে থাকে এই সম্পর্কের মধ্যে, সে বাচ্চা দিয়ে কি করবে? আই ফিল প্রিটি ফর ইউ। এমনকি গতকালকে রাত্রে যখন আসছে জামা কাপড় নিতে ওর, আমার বাচ্চাটা শোয়া, ও মানে মাথায় ধরলাম আমার সাথে ওর ঝামেলা, বাচ্চার প্রতি তো এক্সট্রা একটা মায়া থাকবে, যে মাথা হাত দিয়ে যায় বা ঘুমাচ্ছে, ও মেয়ের দিকে মানে মেয়ের কাছেও গেল না, ও জাস্ট ব্যাগটা নিল, নিয়ে বের হয়ে একটা গেল। বাপ তার ছোট মেয়ে বাচ্চাকে আদর করবেন, এটা হইতেই পারে। এমনকি পরশুদিন যখন ও যায়, আমার মেয়ে প্রচন্ড পরিমাণে কান্না করতেছিল যে বাবা আমি তোমার সাথে যাব। মেয়ের পায়ে চুমু দেয় সব বাবারা, সারাটা দিন কোলের মধ্যে করে বুকের সাথে জড়ায় রাখে। আমি ওকে বুঝাইতাম যে আমার মেয়ে বাইরে যখন দেখে যে তার বাবারা ঘুরতেছে, আপনি তো সপ্তাহে একটা দিন সময় আমার মেয়ের জন্য বের করতেই পারেন। তার কথা ছিল তো সে ব্যস্ত মানুষ, তার মাথায় হাজার টেনশন, তুমি ঘুরতে যাও মেয়ে নিয়ে। এত হাজার টেনশন যে বাসা ভাড়াও দিতে পারে না, সে ব্যবসা করে। দিচ্ছে, তার ভাগেরটা দিচ্ছে সে। এরকম পুরুষ কোনো ঘরে না আসুক, আমি আল্লাহর কাছে দোয়া করি। বোন, যারা দেখতেছে তাদের জন্য যদি কিছু শিখার থাকে বলেন না আমাকে। তাদের জন্য শুধু এতটুকুই বলবো যে অল্প দিনের পরিচয়ে আমার মনে হয় না যে বিয়ে পর্যন্ত আগানো উচিত। Point. অনেকে বলেন না যে রিলেশন জিনিসটা করা উচিত না, কিন্তু আমি আমার লাইফ থেকে বুঝি যে রিলেশন করে অন্তত পক্ষে একটা ছেলেকে 1 বছর দেখা উচিত, ছেলে হোক বা মেয়ে হোক। ট্রু অন্তত 1 বছর দেখলে সে বুঝতে পারবে যে এই ছেলেটার ভিতর কি আছে। ট্রু। অল্প দিনের পরিচয়। আর বিয়ের পর পরে বাচ্চা নেওয়াটা যে বোকামিটা আমি করছি, কারণ এতে একটা শুধু মেয়ের লাইফ নষ্ট হয় না, 3টা জীবনই সাথে- নষ্ট হয়। সাথে একটা বাচ্চা, কারণ যে চলে যায় সে হয়তো হ্যাপি থাকার জন্যই চলে যায়। যেমন রিসেন্টলি যে ওই যে পরশু দিনের কথায় ও বলছে, ও সেকেন্ড বিয়ে করলে ওর মধ্যে এই ভুলগুলো আর কখনো পাবে না। ওকে সেকেন্ড বিয়ে করানো হোক, ও এই ভুলগুলো যদি শুনে তাহলে ওর ফ্যামিলির জুতা ওর গাল, এটা ওর কথা ছিল। আমার শুধু এই শোতে আসার একটাই উদ্দেশ্য যে আমি যে ভুলগুলো করছি এটা যে তার কেউ না করে। অন্তত পক্ষে যে আশেপাশের মানুষ কি বললো বা কি ভাববে এটা না ভেবে রিলেশনে অন্তত থাকা উচিত, থেকে দেখা উচিত যে ছেলেটার আসলেই যোগ্য কিনা। রাইট। কারণ বিয়ে জিনিসটা এমন যে একবার অনেক বিয়ে হয়ে কঠিন গেলে জিনিস। কলঙ্কের একটা দাগ লেগে যায়, সেখান অনেক থেকে বের হয়। যেটা চিন্তা করে বা মায়া, বললাম না এখনো পর্যন্ত আমার মায়া কাজ করে যে কোথায় খাচ্ছে বা কোথায়, লজ্জা লাগে না, ঘেন্না লাগে না আপনার মানে প্রতি? এটা আমাকে সবাই বলে, আমার বাবা বলে যে এত কিছুর পরেও যে এত ব্লেম। 100টা পুরুষের সাথে মানে 100টা মেয়ের সাথে যেই পুরুষ শুয়ে আছে এর জন্য আপনার কষ্ট লাগতেছে, আপনার তো নিজের মুখে নিজে থুতু দেওয়া উচিত যে আমি কি করতেছি এটা। এবং এই আচরণ অন্য মেয়েরা যদি শেখে তাহলে আরো মহাবিপদ। আপনার না টাকা পয়সা দিচ্ছে, না মেয়ের প্রতি দায়িত্ব নিচ্ছে, না আপনার প্রতি দায়িত্ব নিচ্ছে, না তার নিজের মা বাবার প্রতি দায়িত্ব নিচ্ছে, আর সেই জামার জন্য আপনি কানতে কানতে বিছানা ভিজান। ছি বোন, আমি চাই না কোনো বোন আপনার মতো হোক, এরকম নরম হৃদয়ের হোক। নিজে ইনকাম করতেছেন, কষ্ট করতেছেন, ছোট সন্তান বাইরে রেখে আপনি কাজ করতেছেন বাসায় রেখে। হ্যাঁ, আমার সন্তান আমি 29 দিনে রেখে হায় 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 আমার হায়। মার কাছে। আর তার কি রেজাল্ট, কি দারুণ রেজাল্ট আপনি দিলেন। আমি বললাম আমি শুধু ওর থেকে কখনো টাকা পয়সা বা কোনো কিছু আশা, আমি শুধু চাইতাম যে ওর সংসারটা সুন্দরভাবে করুক বা ভালোবাসাটা থাকুক। পুরুষের দায়িত্ব দিতে হয় বোন, দায়িত্ব চাপাইতে হয়। এই নিয়ে আমি দোয়া করি আল্লাহ আপনাকে
সম্মানের জীবন দান করুক এবং আপনার হাজবেন্ডের সুমতি দান করুক। আর যারা দেখতেছেন তাদেরকে হাত জড়ো করে অনুরোধ করতে চাই, অবিবাহিত যারা আছেন তাদেরকে বিয়ে করার আগে অন্তত বছর 2 দেখেন কোনো ছেলে বা মেয়ে। আর বিয়ের পরে পুরুষদের দায়িত্ব কাঁধে চাপায় দিবেন ভাই। কোনো গরুই ইচ্ছে করে চাষ করে না যতক্ষণ না তাকে জোর করে বাইধে জোয়াল টানা দিতে লাগে। আর পুরুষ দায়িত্ববানই একটা প্রাণী, তাকে এই জিনিসটা শিখাইতে হবে, না এরকম বোনের মতো সবাই কাঁদবে। আমরা চেষ্টা করছি ইতিবাচকতা ছড়াতে। আমাদের সাবস্ক্রাইব করবেন বা লিখবেন কোনো কিছু ভালো বা খারাপ লাগলে। আল্লাহ আপনার সাথে থাকুক। আসসালাম।